Mata Tripureshwari Open University Bilno Ti Khorang Tishaka Hasini Kibune Bodoli Adong University Berma Hasini Kirong Kok Shamnago Assembly Bo Bosaka MBB University Ikfa University Haino O University No Selection Committee Bo Rohori Kaham Hamya Chere Naina Ungthon Tamani Hinba Deng Sirnironi Langma Buskani Shalo Jungjalo Kalayate I'm not against this. আমাদের ত্রিপুরায় নতুন নতুন ইউনিভার্সিটি হচ্ছে এটার বিপক্ষে আমি ত্রিপুরা রাজ্য পুরো নর্থ ইস্টের মধ্যে এডুকেশনাল হাব হোক এটা আমি চাই এবং আরো উন্নত ত্রিপুরা হোক এটা আমি চাই। একটা জিনিস লক্ষ্য করেছি আফটার স্মল স্টাডি আমাদের এখানে ইতিমধ্যে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি খোলা হয়ে গেছে। আরিয়াভাট ইউনিভার্সিটি যুবরাজনগরে, ধর্মদীপা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সামওয়্যার ইন সাবরু, টেকনো ইন্ডিয়া কলেজ ছিল, এটা এখন ইউনিভার্সিটি হয়েছে মহেশতলাতে। এই সমস্ত ইউনিভার্সিটি হচ্ছে ত্রিপুরায়। ইউনিভার্সিটি খুললেই হবে, ইউনিভার্সিটি হ্যাজ টু হ্যাভ রিকগনিশন অ্যাজ ওয়েল। ওইখানে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে এই সার্টিফিকেট দিয়ে যেন তারা পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থায় কাজকর্ম করতে পারে, সেটা আমাদের দেখতে হবে। আমার প্রথম যেটা প্রশ্ন যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্য সরকারের কাছে, যে NAAC ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, যাকে শর্ট ফর্মে আমরা NAAC বলি, এবং আরেকটা সংস্থা হলো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি AIU, এই দুইটি সংস্থা থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ইউনিভার্সিটিগুলো হলো এরা সার্টিফিকেট পেয়েছে কিনা। If they do not get certificate from these two organizations, then ওই সমস্ত ইউনিভার্সিটি সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে। That is why I am taking part in the discussion. আরেকটা হচ্ছে উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। আমার জন্মভূমি, কালকে আমাদের সম্মানীয় MLA বলেছেন এখানে যে আমার জন্মভূমি ত্রিপুরা। আমার খুব গর্ব হলো এটা শুনে। মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনি তখন বলেছেন ঠিক আছে, at the right time you have said ঠিক আছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আমার জন্মভূমি ত্রিপুরায়, শ্রেষ্ঠ ত্রিপুরায়, except Holy Cross College, NAAC থেকে A গ্রেডের A ক্যাটাগরি সার্টিফিকেট রাজ্য সরকারি কোনো ডিগ্রি কলেজ, not even a single degree college, NAAC থেকে A গ্রেডের সার্টিফিকেট পায় না। All the colleges are either in B category or C category. এই ব্যাপারটা দেখে আমি এই হাউসে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে যে অনেক ডিগ্রি কলেজ আমাদের রাজ্যে সরকারি নিয়ন্ত্রণাধীন, প্রিন্সিপাল ছাড়াই চলছে, অধ্যক্ষ নেই ওই সমস্ত কলেজগুলো। এবং এই সমস্ত যে বিল আসছে, মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি যখন আমার স্টেটে হবে, আমাদের কি ইন্টারেস্ট থাকবে সেখানে? আমার এখানকার ছেলেমেয়েরা সেই ইউনিভার্সিটিতে যেন চাকরি বাকরির সুযোগ পায়, তার বিধিবিধান সেখানে উল্লেখ থাকার কথা। পশ্চাৎ পদঅংশের মানুষ যেন সেখানে রিজার্ভেশনের তাদের জন্য সংস্থান রাখা হয়, সেগুলো আমরা চাই। এবং সরকার তাদের প্রতি তার কি কন্ট্রোল রয়েছে
এই বিষয়টুকু আমাদের দেখতে হবে। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, সরকারের কন্ট্রোল যদি না থাকে, ভালো ভালো সংস্থা সেটা দুবন্ত সংস্থায় পরিণত হয়েছে। And one small example, একটা উদাহরণ আমি আপনার অনুমতি নিয়ে এই হাউসে বলছি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 70-এর দশকে নাবার্ড এবং ত্রিপুরা সরকারের জয়েন্ট ভেঞ্চারে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে এবং ত্রিপুরার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটা গ্রামীণ ব্যাংক গঠন করা। তাতে ত্রিপুরা সরকারের অংশীদার ছিল 15%। 15% was our government stake, এবং শুরু থেকে কয়েক বছর আগে পর্যন্ত বোর্ড অফ ডাইরেক্টরসে ত্রিপুরা সরকারের পক্ষে 2 representatives বোর্ড অফ ডাইরেক্টরস প্রতিনিধিত্ব করত। আমি কিছু তথ্য দিয়ে বলছি যে গ্রামীণ ব্যাংকের যে পারফরমেন্সটা এক্সিলেন্ট পারফরমেন্স। 2021-22 সাল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে 20-21-এর কথা বলছি, 200 কোটি টাকা প্রফিট করেছে। 21-22 সালে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 143 কোটি টাকা প্রফিট করেছে। হঠাৎ করে 2022-23-এ গ্রামীণ ব্যাংকের প্রফিট নেমে এসছে only 3 crore 62 lakhs। আমি তখন চিন্তা করলাম why this is happening? কারণটা কি? কারণটা হতে পারে, আমি বলছি না এটাই কারণ, গত 6 বছর ধরে ত্রিপুরা সরকার কি কারণে 2 জন প্রতিনিধি বোর্ড অফ ডাইরেক্টরের যে পাঠানোর ব্যবস্থা এটা বন্ধ করে দিয়েছে। এবং তাতে কি হচ্ছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 200 কোটি টাকা থেকে 143 থেকে 3 কোটি। আপনারা দেখবেন আমাদের সরকারের কন্ট্রোল যাওয়ার পর গ্রামীণ ব্যাংক will be a loss making company in the next few years। তখন হবে এটা কি, ভারতবর্ষে আমি যা দেখেছি, সরকারের কন্ট্রোল না থাকলে পর এটাকে বলবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে এটাকে যুক্ত করে দাও। I am trying to tell the government, এই সমস্ত পাবলিক ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে সরকারের কিছু না কিছু কন্ট্রোল থাকতে হবে, নতুবা এই ইউনিভার্সিটি বা কলেজ খুলে আমাদের এখানকার ছেলে মেয়েদের তেমন কিছু লাভ হবে বলে আমি মনে করি না। তাই আমি এটাকে বিশেষভাবে চর্চা করবো না, ব্যবসায়িক চর্চা করার ভাবতে হবে। I would request Honorable CM যে এই বিলটাকে আজকেই সংখ্যাগরিষ্ঠের ইয়েতে গিয়ে পাস না করে এটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো যায় কিনা দেখুন। কারণ ত্রিপুরা বিধানসভা 1963 থেকে শুরু করে 12 অ্যাসেম্বলি পর্যন্ত, এটা তথ্য আমার কাছে আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে গত 6 বছর যেভাবে বিলগুলো পাস হচ্ছে, I am happy the number of bills should be passed in the assembly, কিন্তু none of the bills 2018 থেকে till date সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। ত্রিপুরায় যখন ইকফা ইউনিভার্সিটি হলো তখনও বিলটাকে চর্চার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে। আমাদের ত্রিপুরায় যখন মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি হবে তখনও এটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে। এই বিলটাকে আমি বিশদভাবে বলবো না, যে সিলেক্ট কমিটিতে এমএলএদের, জনপ্রতিনিধিদের, চিন্তনশীল ব্যক্তিদের কাছে নিয়ে গিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করার জন্য মাতা ত্রিপুরা সুন্দরীর নামটাকে যেন আমরা কলুষিত না করি, তার জন্য এটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, এই প্রস্তাব আপনার মাধ্যমে
মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। ধন্যবাদ। দেখুন, আমাদেরকে ধন্যবাদ দেব যে উনি এতগুলো ইউনিভার্সিটি ত্রিপুরাতে এসছে এবং আগামী দিনও আসবে, এর জন্য ওয়েলকাম করেছে। এবং আমাদের অভিজ্ঞ মাননীয় বিধায়ক তথা প্রাক্তন এমপি জিতেন বাবুকে আমি ধন্যবাদ দেব, উনিও ওয়েলকাম করেছেন। মাননীয় বিধায়ক সুজিত বাবুও মোরাললেস ওয়েলকাম করেছে। কিছু বিষয় ওনার প্রশ্ন বিষয় আমি আমার কাছে যা এখানে এই বিষয়ে আমি চর্চা করেছি, এই বিষয়গুলো আপনাদের সামনে রাখতে চাই। এই ধরনের ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরাতে কিন্তু কোনো সময় হয়, এবং তার তাৎপর্য কিন্তু আমাদের বুঝতে হবে যে কেন এই ওপেন ইউনিভার্সিটি আমরা এখানে আনলাম। যেটা বলা হয়েছে যে মাতা ত্রিপুরা সুন্দরী বিশ্ববিদ্যালয় এই নামে কোথাও আছে কি? আপনার মনে আছে জিনেটের কথা তো নিশ্চয়ই মনে আছে, আপনাদের সময় এসেছিল। জিনেট মেডিকেল কলেজ হয়নি, ত্রিপুরা মেডিকেল কলেজ হয়েছে। এইভাবে হয় না, যদিও ওরা ব্যাংক্রাফটির কারণে ওরা চলে গেছে, কিন্তু এটা এইটা একটা ফাউন্ডেশন, দিল্লির একটা সংস্থা, হিমালয়ান ইউনিভার্সাল এডুকেশন। এটা একটা রেজিস্টার ফার্ম, এবং আমাদের থেকে কিন্তু কোনো রকম না জায়গাও আমরা দিয়েছি, না আমরা কোনো পয়সা দিচ্ছি। মাতাবাড়িতে মানে ওখানে 5.2 একর জায়গা বিশ্ববিদ্যালয় ওরা করার জন্য ওরা নিজেরাই কিনেছে, এবং যেটা ইউজিসির যে গাইডলাইন যে মিনিমাম 5 একর জমি লাগবে, সেই অনুযায়ী কিন্তু ওরা জায়গা করেছে। এবং এই ধরনের ওপেন ইউনিভার্সিটি শুধু এই প্রথম ত্রিপুরাতে না, উত্তরাখণ্ড, হায়দ্রাবাদ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, ছত্তিশগড়, আসাম, উড়িষ্যা এবং বিহারও এই ধরনের ওপেন ইউনিভার্সিটি আছে। কাজে আমার মনে হয় না যে একদম আলাদা কিছু আমরা ত্রিপুরাতে করছি, সব জায়গায় ওপেন ইউনিভার্সিটি আছে। আমাদের কাছে যেহেতু এসছে, সেই কারণে আমরা ওয়েলকাম করেছি। আমাদের ক্যাবিনেটেও বিস্তর এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তারপরে আজকে এখানে বিলের জন্য এখানে আমরা এনেছি। আমরা দেখলাম যে এই উচ্চ শিক্ষা ওপেন ইউনিভার্সিটিতে ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে, যেহেতু অন্যান্য জায়গার মধ্যে এটা আছে, আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরাই অনেকে অন্যান্য যে নামগুলো আমি স্টেটে বললাম, তারাও কিন্তু এই ওপেন ইউনিভার্সিটিতে ওরা পড়াশোনা করে। যদি আমার ত্রিপুরাতে হয়, তাহলে ত্রিপুরার ছেলেমেয়েরাও সুযোগ পাবে, অন্যান্য স্টেট লাগোয়া যে স্টেটগুলো আছে তারাও সুযোগ সুবিধা পাবে, বা ভারতবর্ষের অন্যান্য প্রদেশ থেকেও এই সুযোগটা নিতে পারবে। বিগত 2 বছরে 3টে প্রাইভেট ইউনিভার্সিটি বিল এখানে আইনে রূপান্তরিত হয়েছে, যেটা আপনি বয়ানে ছিল, যে ধাম্মদীপা বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয় যেটা সাবরুমে, আর একটা টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ত্রিপুরা, যা আগরতলার নিকটে হুগলিতে অবস্থিত, আর একটা হচ্ছে আর্যভট্ট বিশ্ববিদ্যালয় ত্রিপুরা, যা ধর্মনগরের কাছাকাছি অবস্থিত। আপনি জেনে মাননীয় এলপি সাহেব, আপনি জেনে খুশি হবেন যে 3টির মধ্যে আর্যভট্ট বিশ্ববিদ্যালয় এবং টেকনো ইন্ডিয়া এই বছর থেকে পঠন পাঠন শুরু করেছে এবং ইউজিসি স্বীকৃতিও পেয়েছে। আর দামাদীপা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি যেটা সাবরুমে, সেটাও এখানে যাতে পড়াশোনা শুরু হয় তার জন্য ওরা চেষ্টা করছে, আশা করি সেটাও তাড়াতাড়ি শুরু করবে। এই ওপেন ইউনিভার্সিটি যেটা ইউজিসি যে গাইডলাইন আছে, সেখানে যে নিয়মাবলী এবং সেই নিয়মাবলী হিসেবে তারা এই কার্য পরিচালনা করছে, বাইরে যেতে পারবে না। কারণ ইউজিসির যে গাইডলাইন্স আছে, ইউজিসি যেহেতু ওদেরকে মানে স্বীকৃতি দেবে, তখন ইউজিসির গাইডলাইন মেনেও চলতে হবে।
এবং এই বিলটির মধ্যে এটা আমাদের বাধ্যবাধকতা রাখা হয়েছে। এখানে আপনাদের মাননীয় যারা সদস্যরা আছেন ওনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই বিশ্ববিদ্যালয় কিন্তু নিজস্ব অর্থে চলে, আমাদের তরফ থেকে কোনো রকম দিতে হবে না, সরকারের কোনো অর্থ এখানে ওনাদেরকে দিতে হবে না। এবং এই বিশ্ববিদ্যালয়ের যে একটা স্পন্সরিং বডি, এই 1 কোটি টাকার একটা এন্ডোমেন্ট ফান্ড ফিক্সড ডিপোজিট হিসাবে রাজ্য সরকারের কাছে রাখবে। এছাড়াও 50 লক্ষ টাকা জেনারেল ফান্ড ফিক্সড ডিপোজিট রূপে সরকারের কাছে গচ্ছিত থাকে। যদি রাজ্য সরকারের বিশেষ প্রয়োজন হয় তাহলে এই ফান্ড ব্যবহার করতে পারবে। এই সংস্থানও কিন্তু এই বিলের মধ্যে রাখা হবে। যারা স্কিল বা বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত হয়ে যারা সমাজে প্রতিষ্ঠিত হতে চায় তাদের জন্য এই ওপেন ইউনিভার্সিটি আমি আশা করি যে একটা নতুন একটা দ্বার খুলবে এবং তাতে করে আমাদের যে গ্রস এনরোলমেন্ট রেশিও যেটা জিআর সেটা কিন্তু অনেকটা বাড়বে আমি আশা করি। এই বিল অনুযায়ী ছাত্রছাত্রীদের ফি প্রচলিত নিয়ম অনুসারে হবে। প্রয়োজন অনুসারে রাজ্য সরকার এই ওপেন ইউনিভার্সিটি কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ আরোপ করবে। এই বিলের মধ্যে সেটা দেওয়া আছে। যারা উচ্চশিক্ষিত বেকার যারা আছে, বিভিন্ন কারণে ওরা কলেজে পড়তে পারে না, তারা কিন্তু এই কলেজে যদি এটা হয় তাহলে সেই সুযোগ সুবিধা পাবে। শুধু তাই নয়, যারা শিক্ষিত বেকার আছে তাদেরও কর্মসংস্থানের কিন্তু একটা সুযোগ এখানে। যারা অনেকে আছে 3 বছর পর ডিগ্রি নিয়ে পাস করতে পারে না, কারণ মাঝখানে বিভিন্ন কারণে তাদেরকে স্টপ করে দিতে হয়। তো যারা এই ধরনের যারা রেগুলার কলেজে গিয়ে পড়তে পারে না, বিভিন্ন কারণে, আর্থিক কারণে হতে পারে, বিভিন্ন কারণে, তারা অনলাইনে এই সুযোগ কিন্তু এই ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে সেই সুযোগটা পাবে এবং তাদের যে স্বপ্ন সেটা কিন্তু পূর্ণ হবে। এবং শুধু তাই নয়, এই অনলাইনের ফাঁকেও তারা অন্যান্য বোর্ডেও বিভিন্ন পড়াশোনা এবং অন্যান্য কাজেও তারা কাজও করতে পারবে এবং সেই ওপেন ইউনিভার্সিটির সাথে যুক্ত হয়ে তাদের যে ইচ্ছা যে ডিগ্রি পাওয়ার সেটাও কিন্তু সেটা ওনারা পাবে। এই বিলের মধ্যে একটা প্রভিশন আছে, রাজ্য সরকার দ্বারা এটা নজরদারি, যেটা এখানে একটু আশঙ্কা প্রকাশ করেছেন যে এখানে কোন ধরনের আমাদের নজরদারি থাকবে কিনা। এই বিলের মধ্যে লেখা আছে যে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য রাজ্য সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত থাকবে। বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়কে ইউজিসির সাথে যোগাযোগ করে ডি-রিকগনাইজেশনের ব্যবস্থা রাখা হয়, যাতে ডি-রিকগনাইজ করা যায় যদি কোনো রকম ওখানে অনিয়ম হয়। তার জন্য এই বিলের মধ্যে তার উল্লেখ করা আছে। শুধু তাই নয়, ইউনিভার্সিটিতে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ডিন অফ ফ্যাকাল্টি, চিফ অ্যাকাউন্টস অফিসার, ফাইন্যান্স অফিসার তারও নিয়োগ করার এখানে বিধান রয়েছে। কাজে এখানে কর্মসংস্থানের সুবিধা রয়েছে, আমাদের ত্রিপুরার লোকের মধ্যে সুযোগ পাবে। শুধু তাই নয়, এর জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর তারও পদ সেখানে থাকবে এবং সেখানেও আমাদের যে কর্মসংস্থানের বিষয় আমাদের ত্রিপুরার থেকে অনেকের সেখানে সুযোগ পাবে এবং যারা অশিক্ষক কর্মচারী তাদেরও সেখানে কর্মসংস্থানের সুযোগ থাকে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ফাইন্যান্স অফিসার এই উচ্চ পর্যায়ের আধিকারিকদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে এই বিলের মধ্যে একদম ক্লিয়ার কাট নির্দেশ আছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর স্পন্সরিং বডি তারা 3 বছরের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট হবে এবং সুযোগ থাকে 3 বছর অবধি ওদের সেই তারা থাকতে পারবেন। যদি 3 বছর পরে তারা ইচ্ছে করলে আবার অ্যাপয়েন্টমেন্ট হবে বা অন্য কেউ আসতে পারে এবং চ্যান্সেলর হবেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আধিকারিক। ভাইস চ্যান্সেলরের দ্বারা নির্দিষ্ট টার্ম এবং কন্ডিশনে 3 জন প্যানেল থেকে
নির্বাচিত হন। তিনিও 3 বছরের মেয়াদী নিযুক্ত করেন। ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার এবং অন্যান্য অফিসারদের নির্দিষ্ট টার্ম এবং কন্ডিশন অনুযায়ী সে একইভাবে ওনাদের উপর নিযুক্তি দেবেন। বিশ্ববিদ্যালয় তার গুণমান এবং স্পষ্টতার বজায় রেখে উচ্চ শিক্ষাগত পাঠদান করবে বলে আমি আশা করছি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্তরে একটি গভর্নিং বডি থাকে, যাতে চ্যান্সেলর বা ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য সর্বোচ্চ প্রতিনিধিত্ব করবে। এছাড়া বোর্ড অফ ম্যানেজমেন্ট, একাডেমিক কাউন্সিল, বোর্ড অফ এক্সামিনেশন ও অন্যান্য বিভিন্ন কমিটি থাকে। এই আইন অনুসারে বিশ্ববিদ্যালয় তার নিজস্ব ক্ষমতা বলে স্ট্যাটিউট এবং অর্ডিন্যান্স চালু করে এবং স্ট্যাটিউট এবং অর্ডিন্যান্সের নিয়মাবলী অনুসারে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ভর্তি প্রক্রিয়াও গ্রহণ করা হয় এবং কমপ্লিটলি এটা মেরিট অনুসারে এখানে ভর্তি প্রক্রিয়া হয়, সেটারও এখানে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয় এবং তার অ্যানুয়াল রিপোর্ট সবসময় তৈরি করবে এবং প্রতি বছর নিয়ম অনুসারে তার অডিট করার এই বিলের মধ্যে উল্লেখ করা আছে। এই বিলের প্রবিধান রাখা হয়েছে এই বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে ইউজিসি এবং অন্যান্য রেগুলেটরি অথরিটি, যেটা আপনি বললেন, সেগুলো অবশ্যই অনুসরণ করতে হবে, তার পরিচালনা করবে। এখানে নেটের কথা মাননীয় আলমী সাহেব বলেছেন। এখানে যদি এটা 3 বছর, যা নিয়ম অনুসারে 3 বছর যদি এটা কমপ্লিট হয়, তারপরে সেই নেটের অনুমোদনের জন্য তারা অ্যাপ্লাই করবে। নেট এসে তখন অনুমোদন তাদের উপর ডিপেন্ড করছে যে ওরা সব ক্রাইটেরিয়া ওরা ফুলফিল করছে কিনা, তবেই সেই নেটে তারা অনুমোদন করে। এবং এখানে যেমন যে আলিয়াবাদ ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, সেটা কিন্তু অলরেডি আমাদের, যেটা আমি বললাম, ইউজিসি অনুমোদন পেয়েছে এবং আশা করি এরাও অনুমোদন পাবে। এটা আমার অসুখ। আপনাদের কাছে অনুরোধ, এখানে যারা সমস্ত মাননীয় বিধায়িকা আছেন, এই বিলের পক্ষে আপনারা অবশ্যই সমর্থন করবেন। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবেন যে এই হিমালয়ের যে রেজিস্টার যে সোসাইটি যেটাই এটা ইতিপূর্বে আর কোথায় তাদের এবং ইউনিভার্সিটি খোলার অভিজ্ঞতা রয়েছে, অর দে আর স্টার্টিং অ্যাফ্রেশ। আপনি যখন একটা বিল এনেছেন, নিশ্চয়ই এইটা সম্পর্কে আপনি খোঁজ খবর নিয়েছেন। দয়া করে জানাবেন কি যে এই যে সংস্থা রেজিস্টার যে বডিটা, এর আগে কোথায় কি তাদের অভিজ্ঞতা রয়েছে, প্রাইমারি যদি জানা যায়। এরা কারা তাদের তো নামও জানলাম না, ঠিকানাও জানলাম না, কোথায় কি কিছুই জানলাম না। Who they are and why all of a sudden this bill has been introduced. এটা যদি এখন আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী, let us not be in a hurry. We cannot. I believe you are not under pressure from Delhi. I believe you are not under pressure from any quarter from Delhi. If that is the case, then what is the hurry? Let us basically go to the select committee. Let us discuss. আমাদের তো কোনো ভিন্ডিকটিভ অ্যাটিটিউড না, আমাদের রাজ্যে মঙ্গল হবে, যদি দেখা যায় না মঙ্গল হয়, অবশ্যই let us not be in a hurry. And you please have that patience. You cannot be that intolerant. Please. অনেক বলছি মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। Honorable Speaker Mahoday, you also don't be hurried. You also don't be hurried. I am giving your answer. The Himalayan Universal Education Foundation Group has already been experienced while imparting higher education and running a self-financed university in the name of Himalayan University in the state of Arunachal Pradesh, Usha Martin University in Jharkhand, Sikkim Professional University in Sikkim. We have already gone through all these potential. Then we have decided. And Mangala Time University, the state of Uttar Pradesh and Uttar Pradesh. At present, Himalayan oblique Usha Martin, Mangalakan and Sikkim Professional University offer wide range of degree programs at different
undergraduate, postgraduate, and research level, which have already produced thousands of students who are now successfully settled. I believe that all this, The places where the states which you have mentioned, all the states obviously after 2014 they have started. I believe so. it's very, I believe so. So no. You mark the states. You mark the states. Wherever the present party in power is in power in those states, only they have ventured over there. That means a powerful network is handling the risk from there. Which now they have for money making place. Honorable speakers, Same thing. just one point. Honorable Chief Minister যাই বলেছেন, documentarily it is absolutely okay. কিন্তু ব্যাপারটা হচ্ছে my interest is তাদের জন্ম কোথায়, দেশ কোথায়, তার চাইতে বেশি আমার রাজ্যের ছেলে মেয়েদের সংস্থান, that's more important. আমার মনে হয় ডিমান্ড we are making, এটা সিলেক্ট কমিটিতে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, we are not against it. Let us study and then we'll go ahead with it. He is part of it. স্যার তিনি কয়েকটা ইউনিভার্সিটির নাম দিয়েছেন, এই সংস্থা চালাচ্ছে স্যার। তার মধ্য দিয়ে এটা ডাউটটা কত বড় পরিষ্কার। ইনস্টিটিউশন এটা দিল্লি ঠিকানা, ইউনিভার্সিটি করছে কই অরুণাচল, সিকিম। আমি জানি না এই হাউসে কারা আছে, কেউ এগুলো শুনেছেন? প্লিজ স্যার, আমার এই নর্থ ইস্টে তার আছে, নজির আছে। শিলংয়ে মার্টিন লুথার কিং নামে একটা ইউনিভার্সিটি ছিল। That university has awarded thousands of PhD, thousands of postgraduate degree. Then it has come under the scanner of the Government of India, Indian Government of India, UGC. Then that university, for that time, its license was cancelled, and that all thousands of certificate it was nullified. Sir, আমরা কোঅপারেট করছি, we are not non-cooperative. আমরা বলছি গভর্নমেন্টের এরকম একটা ভালো উদ্যোগ, এটা ভালো হোক, এবং মাতা সুন্দরীর নামে আমাদের সবারই, এই মাতা সুন্দরীর নামে সারা দেশ ত্রিপুরাতে আসে। এই নামে একটা হচ্ছে আরো বেশি পবিত্রতায়, আরো বেশি বিশালতায় তার প্রসার ঘটুক। এত তারা আমি অন্য কথা বলছি না। আপনারা সিলেক্ট করতে পাঠান, দেখা যাক এগুলো দেখে যদি ঠিক হয় হবে। হেভেন উইল নট ফল, আকাশ ভেঙে পড়বে না এতে। ওকে, আপনার বক্তব্য উদ্দেশ্য মাননীয় জিতেন্দ্রবাবু যেটা বললেন, উনি যেটা শোনার সেটা শুনে, যেটা শুনতে চান না সেটা শুনে। অন্যান্য কয়েকটা প্রদেশের কথা বললাম, এগুলো আমার মনে হয় একটু চেষ্টা করুন, কি বলেছি এটা শোনার চেষ্টা করুন। শুনেছেন আপনি? বড় বড় প্রদেশ, মধ্যপ্রদেশের কথা বললাম, বিহারের কথা, এখানে ঝাড়খণ্ডের কথা আমি বললাম, শুনেননি আপনি? তাহলে আমার মনে হয় এগুলো কিন্তু পরন্তু এগুলো থাকবে, এবং এটা এভরিবডি শুড সাপোর্ট। এখন শিক্ষামন্ত্রী এখন ত্রিপুরা বিল নাম্বার 15 বিবেচনা করা হোক। যারা দপ্তরে প্রকাশ করা হার বলবে, যারা বিবেচনা না বলবে, আমি মনে করি যারা হার করছে তারা সংখ্যাগরিষ্ঠ, অতএব প্রস্তাবটি সবার মধ্যে গৃহীত হলো। আমি এখন বিলের ধারাগুলো ঘটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 1 নম্বর ধারাগুলি বিলের অংশরূপে বন্ধ করা হোক। যারা পত্রের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই মনে করি যারা হা বল তারা সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যাগরিষ্ঠ। অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা করতে গৃহীত হলো। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন,
যারা বিপক্ষে না বলবেন, আমি